ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি পক্ষ দলের তৃতীয় পক্ষ হিসেবে আজকে যুক্তি খনন পর্বে এসেছি। মাননীয় সভাপতি, ইতিমধ্যে আমাদের প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা একটা কথা বলেই গেছেন। সে কথা বলেছেন যে আগে সচেতনতা তৈরি করা হয়, তারপরে আইন প্রয়োগ করা হয়। এখন দেখেন, আপনি আগে বীজ বপন করছেন, তারপরে তো আপনি সেটাকে প্রয়োগ করছেন। অর্থাৎ বীজ বপন যখন আপনি করতেছেন না, তখন আপনি কিভাবে উদ্ভিদ তৈরি করবেন? মাননীয় সভাপতি, বর্তমানে বিশ্বে একটা বিষয় দেখা যায় যে আমাদের বর্তমানে WBD কিন্তু আমাদের এই পলিথিন নিষ্কাশন কিংবা প্লাস্টিক বর্জ্য নিষ্কাশনে বেশি ভূমিকা রাখছে। বাংলাদেশে বিডি রিসাইকেলিং যে ব্যবস্থা বা বিশ্ব রিসাইকেলিং যে সংস্থা, তারা বাংলাদেশের বিশেষ করে স্কুল পর্যায়ে, প্রত্যন্ত স্কুল পর্যায়ে তারা এই প্লাস্টিক কিভাবে আমরা ব্যবহার না করি, কিভাবে এগুলো আমরা রোধ করতে পারি, সেই সচেতনতা কিন্তু তারা তৈরি করেছে। এখানে আইনের ভূমিকা কিন্তু লক্ষণীয় নয়। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলে বলছে অনেক কথাই বলেছে, তারা বলবে এটাই তাদের, এটাই বাস্তবতা, কিন্তু তারা আইনের কতটুকু যথাযোগ্য ইনফরমেশন তারা তুলে ধরতে পেরেছেন এই বিষয়ে আমি আসলে সন্দিহান। মাননীয় সভাপতি, এই যে জুট বা কাপড়ের ব্যাগের যে ব্যবহার বাড়াতে হবে, সকলেই যদি সচেতনমূলক প্রচার করে, তবেই এই ব্যাগ জুট ব্যাগের চাহিদা বাড়বে, পলিথিনের চাহিদা যোগান কমবে। মাননীয় সভাপতি, আজকে দেখেন এই যে বিশ্বে বাংলাদেশের মধ্যে 100টি কারখানা পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে। অর্থাৎ পুরো বিশ্বের সব কারখানার মধ্যে বাংলাদেশের 100টি কারখানার অবস্থান রয়েছে, এবং সেই কারখানা থেকে যেসব বর্জ্য নির্গত হচ্ছে সেগুলোকে আপনি আইন প্রয়োগে এখন পর্যন্ত রোধ করতে পেরেছেন? পারেনি। মাননীয় সভাপতি, এই যে বিভিন্ন স্কুল পর্যায়ে যদি বাথরুমের কথা চিন্তা করি বা বিভিন্ন আগাছা জায়গার কথা চিন্তা করি, সেখানে যে বজ্র ফেলা বা সেখানে প্লাস্টিক জাতীয় পদার্থ যে ফেলা হয়, তা কি এই আইন নিধন করতে পেরেছে? পারেনি। মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশে আপনি হয়তো একটা বিষয় জানবেন মাননীয় সভাপতি, গত 3 থেকে 4 মাস আগে বাংলাদেশে প্রায় সীসা দূষণের একটা বিষয় দেখা দিয়েছে। তো সেইখানে কিন্তু তারা প্লাস্টিক দূষণকে দায়ী করেছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিতিকে। এবারে বিপক্ষ দলের দলনেতা আফরিয়া খানকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপনা করতে। অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের মঞ্চে আরো একবার বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই দলের প্রথম বক্তার কাছে যাচ্ছি। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা, আপনি বলে গিয়েছেন মায়ের বুকের দুধে পলিথিন পাওয়া যায়। আপনার জ্ঞাতার্থে বলছি, মায়ের বুকের দুধে পলিথিন না, ওটা মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। তিনি নৈতিক শিক্ষার কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ নৈতিক শিক্ষার মাধ্যমে আমি ভালো খারাপ চিনতে পারবো, কিন্তু আমি যদি জানি যে খারাপ কাজটি করলে আমার কোনো শাস্তিই নেই, তাহলে সেই খারাপ কাজটি আমি কেন বাদ দিব? অবশ্যই করব। এবারে আসি দ্বিতীয় বক্তার কাছে। আমার দ্বিতীয় বক্তা তিনি বলে গেলেন বাজেট প্রণয়নের কথা। তিনি বাজেট প্রণয়ন করতে রাজি নন, অর্থাৎ তার ভাষ্য মতে আমি মরতে রাজি আছি, কিন্তু টাকা আমার খরচ করা যায়। এবারে আমার তৃতীয় বক্তা আমার একটু যুক্তি খনন করে গেলেন। অর্থাৎ আমি বলে গিয়েছিলাম যে সচেতনতা হলো বীজ এবং আইন হলো চারা। এবার আমি শুধু বীজ বপন করেই শেষ নয়, সূর্যের আলো প্রয়োজন। আইন হলো সেই সূর্যের আলো যা আমার বীজকে বাঁচাতে সাহায্য করবে। সুতরাং প্রতিপক্ষ আপনার কোনো যুক্তি খাচ্ছে না। এবার আছি আমার প্রতিপক্ষ দলের কথা অনুযায়ী মনে হচ্ছে তারা শুধু পলিথিন ব্যবহার করুন এমন স্লোগান দিয়ে তারা পলিথিন ব্যবহার করতে পারবে। এটা কি সম্ভব? প্রতিপক্ষ কখনোই নয়। এবার আমার প্রতিপক্ষ আইনের বাস্তবায়নের কথা বলে গেলেন। হ্যাঁ, প্রতিপক্ষ আইনের বাস্তবায়ন নেই, আর আইনের বাস্তবায়ন থাকলে হয়তো আমি এখন এই মঞ্চের এই বিতরণ করার সুযোগই পেতাম না। আমাদের জায়গা হতো এখন জেলের ভাগ। প্রতিপক্ষ, মানুষ সচেতন হলেও যদি দিক নির্দেশনাই না থাকে, তাহলে সেই সচেতন নিয়ে আপনি কি করবে? ধুয়ে পানি খাবেন? যদি সচেতনতার পরে আইন প্রয়োগ করা হয়, তাহলে একমাত্র পলিথিন ব্যবহার আমরা রোধ করতে পারবো। কিন্তু প্রতিপক্ষ আপনারা কি পারবেন শুধুমাত্র সচেতনতা নিয়ে আজকে বুড়িগঙ্গার পানিকে সাদা করতে? কখনোই পারবেন না, কিন্তু আমি পারবো আস্তে আস্তে আইন প্রণয়নের মাধ্যমে ওখানে ময়লা আবর্জনা রোধ করতে। মাননীয় সভাপতি, আমরা বিতর্কে 4টি প্রশ্ন করে গিয়েছিলাম, যার কোনো প্রশ্ন উত্তর তারা দেয়নি। সুতরাং বোঝা যায় আজকে বিতর্কে মঞ্চে তাদের কোনো বক্তব্য নেই। ধন্যবাদ সভাপতি।